হাসিনার বিশ্বস্ত আমলারা এখনো বহাল তবিয়তে। এই যে দেখেন মন্ত্রী পরিষদ সচিব কে, মাহবুব হোসেন। খাসি হাসিনার খাস ডান হাত ছিল। সে এখনো মন্ত্রী পরিষদ কিভাবে থাকে? আজকে এই যে তারা দেশ চালাতে পারছে না, তারা পারবে না, এটাই স্বাভাবিক। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আকার এবং এদের যে ফিটনেস, এই ফিটনেস দিয়ে তো দেশ দূরে থাক, এরা একটা বড় ধরনের কোম্পানি চালাতে পারে কিনা, এটাই তো সন্দেহ। আসলে এক কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। আমরা যদি একটু পিছন থেকে আসি, যেমন ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ফরমেশন, এই সরকারের গঠন বা এই সরকারের যে আগমন, আমরা কিন্তু এটা চাই নাই। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার হবে, এখানে একটি আমাদের ছাত্র জনতার সরকার হবে। কিন্তু এই যে বিপ্লবী সরকার হলো না, ছাত্র জনতার সরকার হলো না, এই না হওয়াটার পিছনে কারা দায়ী? কেন হলো না? নিশ্চয়ই কারা না কারা তো দায়ী, বা যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে চাই নাই যে এরকম একটা সরকার হোক, তারা হুম। কারা? এই প্রশ্নের উত্তর আমি, আপনি, আমরা সবাই জানি। কিন্তু সেই বিষয়ে আলোচনা করতে গেলে আপনি বা আমি বা আমরা হয়তো ভাববো যে এখন এই আলোচনা আসলে কেন আসছে। ওই হুম। জায়গাতেই মূল সমস্যাটি লুকায়িত। ওই সময় যারা ওই অন্তর্বর্তীকালীন সরকার হবে না বিপ্লবী সরকার হবে, ওই মিটিং এ যারা উপস্থিত ছিল বা ছিলেন, তারাই তো দায়ী। তাদের কারণেই তো আজকে আমরা একটা বিপ্লবী সরকার পাই নাই, একটা জাতীয় সরকার পাই নাই, ছাত্র জনতার সরকার পাই নাই। তারা ওই সময় মনে করেছে যে এখন বিপ্লবী সরকার হলে, ছাত্র জনতার সরকার হলে, কিংবা জাতীয় সরকার হলে হয়তো আমরা আবার একটা দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে পড়ে যাব। হয়তো তারা 5-10 বছর থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা থেকেই তারা কিন্তু সাই দেয় নাই। তারা এরকম একটা শর্টকাট ওয়েতে, না বিপ্লবী না সাংবিধানিক, এরকম একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে দিয়েছেন। আর এই জগা খিচুড়ি সরকারে তারা সম্মতি দিয়েছেন। আজকে সেটাই হয়েছে। তারা আসছে, তারা কাজ করতে পারছে না, আমরা তাদেরকে গালি দিচ্ছি নানাবিধ জায়গা থেকে। এখন আমরা আসলে যাবোটা কোথায়? এরকম একটা বেমালুম একটা সংকটে বা সমস্যার মধ্যে আমরা পড়েছি। আজকে এই যে তারা দেশ চালাতে পারছে না, তারা পারবে না, এটাই স্বাভাবিক। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আকার এবং এদের যে ফিটনেস, এই ফিটনেস দিয়ে তো দেশ দূরে থাক, এরা একটা বড় ধরনের কোম্পানি চালাতে পারে কিনা, এটাই তো সন্দেহ। তো এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি পুরো দেশ চালানোর। 20 কোটি জনগণের জনগণের দায়িত্ব এদের উপরে আমরা অর্পণ করেছি। এটা কিভাবে সম্ভব? আজকে দেখেন এই যে সিআরবিস পত্রিকায় আসছে, এখানে প্রায় মোটা দাগে হাসিনার বিশ্বস্ত আমলারা এখনো বহাল তবিয়তে। এই যে দেখেন মন্ত্রী পরিষদ সচিব কে, মাহবুব হোসেন। খাসি হাসিনার খাস ডান হাত ছিল। সে এখনো মন্ত্রী পরিষদ কিভাবে থাকে? এই যে মাহবুব হোসেন, এটা প্রধান উপদেষ্টা জানে না, তার উপদেষ্টা পরিষদ জানে না এই ব্যক্তিটাকে। এখন এই মন্ত্রী পরিষদ সচিব হওয়ার মতো ব্যক্তিকে এই আমলাতন্ত্রে কেউ নাই, কেউ নাই। তারপরে দেখেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, খোদ তার মন্ত্রণালয়ে গোলাম সারোয়ারকে সচিব বানিয়ে রেখেছেন তিনি। তিনি আইনের ব্যক্তি, তিনি জানেন না যে এই ব্যক্তিটাকে? এরকম প্রায় ডজন ডজন সচিব হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী। তাদেরকে তারা দায়িত্বে রেখে দিয়েছেন, এবং তাদেরকে দায়িত্বে রেখে তারা একটি সুন্দর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের। তারা ওই কি বলে, সংস্কার করে সুন্দর এক বাংলাদেশ জনগণকে উপহার দিবে। এটা একবারেই হাস্যকর, একবারেই। আমরা সত্যিকার অর্থেই চেয়েছিলাম এই সরকার ক্ষমতায় থাকুক দীর্ঘদিন এবং কাঙ্ক্ষিত সংস্কার করুক, দেশকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে নিয়ে যাক, তারপর একটা সুন্দর নির্বাচন হোক, তারপরে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুক। কিন্তু বাস্তবিক অর্থেই তারা সেদিকে যাচ্ছে না, একবারেই যাচ্ছে না, তারা উল্টো পথে হাঁটছে। এই জন্য আমরা নির্বাচনের কথা বলতে বাধ্য হচ্ছি। আমি একবারে স্পষ্ট করে বলেছিলাম, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঘোষণা দিতেন আমরা 5 বছর থাকতে চাই, এবং এই 5 বছরে আমরা বাংলাদেশকে এই কাতারে নিয়ে যাব বা এই জায়গায় নিয়ে যাব, এবং এই 5 বছরে আমরা এই এই সংস্কারগুলো করব, বাংলাদেশের এই এই ডেভেলপমেন্ট করব, আমি নিশ্চিত বাংলাদেশের 95% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে থাকতেন, তার পাশে থাকতেন, তাকে সম্মতি দিতেন, একবারই নিশ্চিত আমি। কিন্তু তিনি কি করলেন? একটা নির্বাচনের ঘোষণা দিলেন, অমুক সময়ের মধ্যে হতে পারে বা হবে। কিন্তু এই অমুক সময়ে কি কি করবেন তার কোনো রূপরেখা নেই, তার কোনো রোডম্যাপ নেই, তার কোনো গাইডলাইন নেই, কিচ্ছু নেই। তো এরকম গদবাঁধা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিলে তো জনগণ খাবে না, জনগণ তো সন্তুষ্ট হবে না। এই জায়গা থেকে মূলত আজকে আমাদের এই যে নানান সংকট, নানান যে কথা শুরু হয়েছে, সেই জায়গা থেকেই আজকে উপদেষ্টা পরিষদে যারা আছে একবারেই ফিটনেস বিহীন, ফিটনেস নেই।
এদেরকে দিয়ে কেমনে দেশ চালাবেন? এদেরকে দিয়ে তো ওই আমাদের গ্রামের একটা ছোটখাটো, মনে করি ওই কারখানাও চালানো সম্ভব না। যাদেরকে একটা ছোটখাটো কারখানাও চালানো সম্ভব না যাদেরকে দিয়ে, তাদেরকে আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তাও আবার একটা না, কাউকে দুটো, কাউকে তিনটা। হুম। চিন্তা করে দেখেন, যিনি একটাই চালাতে পারবেন না তাকে দেওয়া হয়েছে দুইটা। কেন রে ভাই? ওকে। মানুষের কি অভাব পড়েছে? এই যে ধরেন, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, একটা এক্সাম্পল দিই। অনেকে বলে ভাই আপনি কেন তার পিছনে লেগেছেন? দেখেন, আসিফ নজরুল সাহেব আইনের ব্যক্তি, তাকে আইন উপদেষ্টা বানিয়েছেন, কোনো অসুবিধা নেই। সে ওটা হুম। নিয়ে থাকুক, আইন অঙ্গনকে ঠিক করুক, সেটাকে প্রস্তুত করুক, রেডি করুক। কিন্তু তার উপরে আরেকটা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, কোনটা? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরে ভাই, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি ছোটখাটো মন্ত্রণালয়? 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 2 কোটি প্রবাসী নিয়ে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানেই তো বিশাল দায়িত্ব। এখানে রাইট। একজন যোগ্য ব্যক্তি দায়িত্ব দেন। তা না করে কি করলো? আসিফ নজরুল সাহেবকে আইনও দায়িত্ব, প্রবাসী কল্যাণেরও দায়িত্ব। কেমনে চালাবে? তিনি তো একা জি। আইনই চালাতে পারবেন না, সেখানে আরেকটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় জবরল অবস্থা। এই জবরল অবস্থার কারণে এই যে ভারতীয় চোর, রয়ের দালাল, ইন্ডিয়ান যে আমলারা সচিবালয়ে বসে আছেন, একবারে সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, তারা তো সুযোগ পাচ্ছেন, সুযোগ পেয়েছেন যে এদেরকে পাকড়াও করার মতো উত্তম সময় হাতে এসেছে। এই সময়কে তারা কাজে লাগাচ্ছেন। আজকে যে সচিবরা কিংবা এই সচিবালয়ের যে সকল কর্মকর্তারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, এরা প্রত্যেকে ইন্ডিয়ান সিগন্যাল প্রাপ্ত এবং ভারতীয় রয়ের এজেন্ট, জি। রয়ের চর, তাদের এজেন্ট। তারা এই ঘটনা ঘটিয়েছে। তারা দেখতে পাচ্ছে চতুর্দিকে আমাদের লোকজন, আমাদের শক্তিমত্তা দিন দিন বাড়ছে। আমরা তো দুর্বল নই। ওই যে রাকিব বলল, আমাদের একজন সচিব প্রকাশ্যে হুমকি দিচ্ছে হুম। সমন্বয়কদের উদ্দেশ্যে। হুম। And তারা যদি না বুঝতে পারে, কিচ্ছু করার নেই। আমি এখন সত্যিকার অর্থে আশঙ্কার মধ্যে রয়েছি, প্রচন্ড রকম আশঙ্কার মধ্যে। এই যে যারা সমন্বয়ক আছে বা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এরা আসলে সেফলি, নিরাপদে চলাচল করতে পারবে কিনা। সত্যি ভাই, একবারই আমি আশঙ্কার মধ্যে রয়েছি। এবং আসিফ নাহিদ বা ওই যে আমাদের মাহফুজ, তাদেরকে নিয়েও আমি টেনশনে আছি। তারা যেহেতু তরুণ, তাদেরকে নিয়েও টেনশনে আছি আমি। হ্যাঁ, তাদের অনেক ত্রুটি আছে, ভুল আছে, দোষ আছে, আমি জানি, আমরা জানি, সবাই জানি। কিন্তু তারপরেও তাদের মধ্যে যে উদ্যম, যে স্পিরিট, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। তাদের অনেক দোষ ত্রুটি আমরা সমালোচনা করি, কিন্তু তারপরেও এই তারুণ্যের স্পিরিটকে আমরা নষ্ট করতে পারি না। আজকে এই আমলারা আমাদের এই তারুণ্যের স্পিরিটকে ধ্বংস করতে চাই। এই স্পিরিটকে মূলত তারা সবচাইতে বেশি ভয় পায়। কারণ তারা জানে এই তারুণ্যের স্পিরিট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এক্সিস্ট করবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে তারা এই দেশটাকে লুট করতে পারবে না, পারছে না। নানান ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য তারা এই তারুণ্যের স্পিরিটকে বাদ দিয়ে তারা এখানে একটা ওই রকম সরকার চাই, যে যে সরকারকে বসে এনে কিংবা বাধ্য করে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে। জি। এটাই তারা চাই।